সংস্কার কাজের অগ্রগতি আবশ্যকজনক নয় বললেন কর্নেল ওলি। ভারতের চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিকে মালয়েশিয়ায় দেয়াল চাপা পড়ে 2 বাংলাদেশি নিহত। রিজার্ভ কমে $20 বিলিয়ন নিচে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশঙ্কাজনক নয় বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকালে মগবাজার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, দেশে এখনো অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। হুজুগের বসে কিছু করলে তা এই গণ অভ্যন্তরের জন্য সুফল আনবে না বলেও জানান তিনি। কর্নেল অলি বলেন, জনগণ চাইলে জাতীয় সঙ্গীত পরিবর্তন সম্ভব। গণভবনকে জাদুঘর করার বিরোধিতা করে অলি আহমেদ বলেন, ছাত্র জনতার ত্যাগকে স্বীকৃতি দিতে জাদুঘর হতেই পারে, কিন্তু সেটা গণভবনে নয়। অলি আহমদ প্রত্যাশা করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে হবে, না হলে গণহত্যা আবারও মাথাচাড়া দিতে পারে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার আহ্বান জানানো তিনি। এদিকে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন নামে চিকিৎসকরা। তবে চিকিৎসকদের এবার কাজে ফেরার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার 10 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির নিউজ এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আদালত। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারকের বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকারকে চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ ও প্রশাসন যেমন সরকারি হাসপাতালের সিকিউরিটি ও সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে, পুরুষ ও নারী চিকিৎসকদের যেমন পৃথক বিশ্রাম কক্ষ ও টয়লেট ব্যবস্থা থাকে, তারা কোন হুমকির মুখে পড়লে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এদিকে মালয়েশিয়ার আলম সেরাঙ্গল রাজ্য ড্রেন নির্মাণের সময় দেওয়াল চাপা পড়ে 2 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার 9 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10:30টার দিকে এলমিনা রিজ দেনাই আলম ইউ15 কনস্ট্রাকশন প্রজেক্টের ড্রেন নির্মাণের সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই 2 বাংলাদেশি শ্রমিক নিহত হন। ডেপুটি জেলা পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট রামসে এম্বুল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত 2 বাংলাদেশির বয়স যথাক্রমে 25 ও 30 বছর। মাথায় ও শরীরে গুরুতর আঘাতে তাদের মৃত্যু হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF তথ্য অনুযায়ী ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়ালের ভিত্তিতে 4 সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ ছিল $2055 কোটি, কিন্তু আমদানি বিল পরিশোধের পর গতকাল $1946 কোটি নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে, আকু হলো একটি অন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেন দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এই ব্যবস্থা সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি 2 মাস অন্তর আমদানি অর্থ পরিশোধ করে। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ গতকাল $1.37 বিলিয়ন আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আবারও $20 বিলিয়নের নিচে নেমে এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবের পরে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশ। অন্যদিকে বাংলাদেশের ডলার আয়ের সবচেয়ে বড় 2 উৎস রপ্তানি ও প্রবাস আয় প্রত্যাশার চেয়ে কম এসেছিল। যদিও গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স আসা বাড়তে শুরু করে। বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে পূজার আগে ভারতের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মাছটির দাম। দুর্গা পূজার আগে বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে সম্প্রতি অন্তর্বর্তী সরকার। নিষেধাজ্ঞার ফলে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসাবে এবার পাঠানো হচ্ছে না ইলিশ। তাই ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছেন, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছ চাহিদা আরও বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশ ইলিশের স্বাদ অতুলনীয়।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে। তার ঠিক আগ মুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানির নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করতেন কলকাতার বাঙালি বাবুরা। তবে বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছ বাজারে এখনও পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। দিল্লির সিআর পার্কের মার্কেট এর একজন মাছ বিক্রেতা ইন্ডিয়া টুডেকে বলে, গাজীপুরের পাইকারি বাজারে ব্যবসায়ীরা আমাদের বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনও মিয়ানমার হয়ে আসছে, এতে ইলিশের দাম বেড়েছে। আমরা 1 থেকে 1.3 কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ 2200 থেকে 2400 টাকা কেজি বিক্রি করছি। কয়েক মাস আগে এই মাছের দাম কিলো প্রতি ছিল 1800 থেকে 2000 টাকা। এবার দুর্গাপুজোর সময় বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে না, তবে সরবরাহজনিত সমস্যার কারণে টাকা বেশি গুনতে হবে। এদিকে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমরা ইলিশ রপ্তানি করার অনুমতি দিতে পারি না যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারে না। শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না। তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দামও বেড়েছে। বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় 2012 থেকে 2020 সাল পর্যন্ত মাছটির রপ্তানি বন্ধ করে সরকার। ভারতের জন্য বরাবরই মন খোলা ছিল হাসিনা সরকার। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগেই ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মা ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কর নিদর্শন হিসাবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছে নতুন সরকার।